सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। गत ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান কতটা গুরুত্বপূর্ণ এবং মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থানের তাৎপর্য কী। অগ্নিতত্ত্বের গ্রহ জলতত্ত্বে তার নিজ স্বস্থান স্বগৃহ এবং সেখানে সে অত্যন্ত পাওয়ারফুল এবং অষ্টম ভাব কালপুরুষের। তো এই ভিডিওতে একজন মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে যে এত কথা তো ভালো লাগে না। @Zerusa1 তার পরিচয় হচ্ছে @Zerusa1। তিনি কমেন্ট লিখেছেন যে এত কথা তো ভালো লাগে না। এবার এই যে কথাটা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিউয়ারকে, এই দর্শককে কিন্তু সমালোচনা করা চলবে না। তার সঙ্গে তার যে চিন্তাভাবনা, তার যে মানসিকতা, সেখানে কিন্তু আমাদের সমবেদনা প্রকাশ করতে হবে। কারণ এই যে @Zerusa1 এবং তার যে বক্তব্য যে এত কথা তো ভালো লাগে না, এটাই হচ্ছে মঙ্গলের নেগেটিভ সাইড। যে কি করতে হবে, যে সে আমি যা জানি, আমরা আলোচনা করেছি যে অহম ব্রহ্মাস্মি, আমি যা জানি আমার বাইরে আর কোনো জ্ঞান নেই, আমি অপরাজেয়, আমি অজেয়। এবং এই দর্শক, এই শ্রেণীর মানুষ শুধুমাত্র রাশিফলটাকেই গুরুত্ব দিয়ে থাকেন এবং শুধুমাত্র একটা গ্রহ সঞ্চার বা একটা গ্রহ গতি পরিবর্তনে আমার কি ফল হবে, এর বাইরে তাদের চিন্তা ভাবনা যেতেই পারে না। এতটাই সীমিত মানসিক অবস্থা। এখন এখানে ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। মানে বাচ্চাকে চান করাতে গিয়ে চানের পর যখন আমরা জলটাকে ফেলে দিই, তার সঙ্গে বাচ্চাকেও সোহা করে দিলাম। এই যে পুরো টোটাল লস, টোটাল পারপাস ডিফিটেড, এটাই হচ্ছে আমাদের সমস্যা। প্রত্যেক মাসে আমরা রাশিফল নিয়ে আলোচনা শুনি, কিছু না কিছু গ্রহ সঞ্চার থাকেই। এই গ্রহ সঞ্চারের উপর ভিত্তি করেই কিন্তু রাশিফল। এবং আমরা এই যে আজকে যে আলোচনাটা করছি, এটাও কিন্তু সঞ্চার সংক্রান্তই, যে মঙ্গলের তুলা রাশি থেকে বৃশ্চিকে সঞ্চার। তাহলে এই সঞ্চার এত গুরুত্বপূর্ণ কেন? এই সঞ্চারের ভিত্তিতে রাশিফল আলোচনা হয় কেন, আগে এটা বুঝতে হবে। সেই বারবার 3 ইডিয়ট সিনেমাটার কথা মনে পড়ে যায়, যেখানে আমির খান বলছে যে রট্টা মারোগে তো এসাই হোগা। সেই চতুরের যে বিখ্যাত স্পিচ, যে চমৎকারকে বলাৎকার বলেই চলেছে, ধনকে স্তন বলেই চলেছে, সে জানে না সে কি বলছে, কারণ সে রট্টা মারছে, সে মুখস্থ বিদ্যা। তো এই যে আমাদের বোধের অভাব, আসলে এই @Zerusa1 শ্রেণীর যে দর্শক, তাদেরই কিন্তু এই ভিডিওগুলো সবচেয়ে প্রয়োজনীয়। আপনারা যারা এই ভিডিও দেখে আপ্লুত হন, প্রশংসাসূচক কথাবার্তা বলেন, যাদের এই ভিডিও মনোগ্রাহী লাগে, তাদের জন্য তো অবশ্যই, কিন্তু আপনাদের চেয়েও এই @Zerusa1 এই ভিডিওর বেশি প্রয়োজন। কারণ তাদের বুঝতে হবে যে এজেন্ডাটা কি, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। যে রাশিফল নিয়ে, যে গ্রহ সঞ্চার নিয়ে এত তাদের আগ্রহ, এত তাদের চাহিদা, সেই সঞ্চার, সেই রাশিফল এত গুরুত্বপূর্ণ কেন, সেটা কিন্তু ওই ওয়াই প্রশ্নের উত্তরের দিকে আর তারা কোনোভাবেই ঝুঁকছেন না। কারণ সবসময় তাদের মনে হচ্ছে এত কথা। ওই দিনের পর দিন তারা তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে
दे आर थ्रोइंग द बेबी विद द बाथ वाटर। ना रहेगा बास, ना बजेगा बांसुरी। এবার এই সঞ্চারটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। এই প্রতি মাসে রবির সঞ্চার হয়, আমরা ট্রানজিট দেখি, এবং সামনে আসছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি বলে যেটা পরিচিত, এবং সেটা এতটা গুরুত্বপূর্ণ একটা সঞ্চার, একটা তিথি। এই সময় কুম্ভমেলা হয়ে থাকে, যখন যখন বৃহস্পতি রবির অ্যালাইনমেন্ট হয়। তো এই যে সঞ্চার, এই যে সংক্রান্তি, এটা হচ্ছে ট্রানজিশন। আমরা বলি ট্রানজিট অফ দ্য প্ল্যানেটস। এই ট্রানজিট, এই যে অবস্থান্তর হওয়া, অবস্থান্তর প্রাপ্তি, এই যে একটা রাশি থেকে আরেকটা রাশিতে স্থান পরিবর্তন, এই সঞ্চারটা কিন্তু মানব জীবনের একটা খুব মৌলিক বিষয়। এই জন্যই এই যে আকাশ প্রদীপ ক্রমাগত সঞ্চারিত হচ্ছে, সেই বিষয়টাকে মানব চেতনার মধ্যে এতটা গুরুত্ব এই বিষয়টা কেন পেয়েছে? কারণ মানব জীবনে সঞ্চার আর সংক্রান্তির বিশেষ গুরুত্ব। এবার এই গুরুত্বটা সম্পূর্ণভাবে আমাদের মধ্যে নেই। ঋষি মুনিরা, সিদ্ধ পুরুষরা এই গুরুত্বকে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, এবং এই সঞ্চার, এই সংক্রান্তি, এই অবস্থান্তর প্রাপ্তি, দিস ট্রানজিশন, এই কিন্তু বেসিস অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল থট। আমাদের বেদ, উপনিষদ, পুরাণ, যত আধ্যাত্মিক গ্রন্থ আছে, আধ্যাত্মিক চিন্তা ভাবনা আছে, তার মূল আধার কিন্তু এই সঞ্চার, এই সংক্রান্তি, এই অবস্থান্তর প্রাপ্তি। এই জন্য শুধুমাত্র একটা লিমিটেড থিঙ্কিং নিয়ে চললে হবে না। এই যে মঙ্গল বৃশ্চিকে অবস্থান করবে, এইটা কেন? সব গ্রহই তো সঞ্চার করছে। বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছেন, শনি গত 5 বছর সক্রিয় ছিল, মকরে ফলোড বাই কুম্ভ, বুধ কয়েকদিন আগেই তার সক্রিয় উচ্চস্থ ছিল কন্যায়, 2 নভেম্বর থেকে শুক্র সক্রিয় থাকবে তুলায়। তো এই নিজের ঘরে, ওন হাউসে অবস্থান বা এক্সল্টেশনে অবস্থান, সবটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু সব কিছুর মধ্যে, আমি গত ভিডিওতেও বারবার এই কথাটা বলেছি, যে মঙ্গলের কিন্তু সম্ভাবনাকে সম্ভব করার ক্ষমতাই আলাদা, এবং বৃশ্চিকের মঙ্গলের যে এই সঞ্চার, এই ট্রানজিট, এটা একটা আলাদাই মাত্রা নিয়ে আছে। এই বৃশ্চিক আমাদের অষ্টম ভাব। অষ্টম ভাব মানেই হচ্ছে মেটামরফোসিস বা রূপান্তর হওয়া। কিসে রূপান্তর হওয়া, কিভাবে রূপান্তর হওয়া? সেই শুঁয়োপোকা থেকে প্রজাপতি, ক্যাটারপিলার টু বাটারফ্লাই, একেবারে পুরো সমস্ত কিছু পরিবর্তন, কমপ্লিট রিবুট। আপনার কমপ্লিট রিবুট বলতে আমরা যেটা বুঝি, যে একেবারে পূর্ববর্তী অবস্থানের সঙ্গে পরবর্তী অবস্থানের কোনো সাদৃশ্য থাকবে না। এই কিপ্যাড ফোন, এই আইফোন, কোনো সাদৃশ্য নেই। কিন্তু দুটো ডিভাইসের মধ্যেই কিন্তু একটা কমন ফিচার হচ্ছে কলিং ফিচার।
ফোন করা, ফোন রিসিভ করা, এটা কিন্তু কমন থেকে গেছে। তার বাইরে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই শুঁয়োপোকা, এই বাটারফ্লাই, তো এইরকম পরিবর্তনের কারক হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশিতে, যে একটা হায়ার লেভেলে উত্তরণ। আমরা জানি মঙ্গল, তারপরেই হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট, তারপরে গ্যাস জায়ান্টস, বৃহস্পতি, শনি, যাদের গঠনটাই সবচেয়ে হালকা পদার্থ দিয়ে তৈরি, যারা হিলিয়াম আর হাইড্রোজেন, তাদের কোনো সলিড কোর নেই। তো এই যে পরিবর্তনটা, এই যে উত্তরণটা, এটাই তো সঞ্চার। এই জন্য সঞ্চারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এই মুভমেন্টটা। শ্রী অরবিন্দ বলছেন যে মানুষ, দ্য হিউম্যান স্পিসিস ইজ আ ট্রানজিশনাল বিইং। এখন এই কথাগুলো শুনে যদি কেউ বলে এত কথা ভালো লাগছে না, এত কথা তো ভালো লাগে না, তাহলে বুঝতে হবে যে তার রাশিফলের রুচি আছে, তার সঞ্চারের রুচি আছে, কিন্তু সেটা থ্রোয়িং দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। তার গ্রহের সঞ্চারের রুচি আছে, নিজের সঞ্চারের দিকে তার কোনো বোধই নেই, চেতনাই নেই, সেই অপশনটাই নেই। সে কিন্তু ওই কোয়াটি কিপ্যাড, এই কিপ্যাড ফোনের অবস্থাতেই রয়ে গেছে। শ্রী অরবিন্দ বলছেন ম্যান ইজ আ ট্রানজিশনাল বিং, অর্থাৎ তার মধ্যে একটা পরিবর্তন, একটা অবস্থান্তর, একটা উত্তরণের সম্ভাবনা আছে। বায়োলজিক্যাল আর স্পিরিচুয়াল দুরকম এভলিউশনের কথা তিনি বলেছেন। তো বায়োলজিক্যাল, যেটা জৈবিক শারীরিক গঠন, তার একটা এভলিউশন হয়েছে, একেবারে আমিবা থেকে এই মানব জাতি অবধি। আমরা জানি আমাদের এই কর্মের যে সিদ্ধান্ত আছে, তাতে অসংখ্য যোনি ঘুরে 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 মানব যোনিতে প্রবেশ করে। ট্রান্সমাইগ্রেটরি সোল। তো এই বায়োলজিক্যাল যে এভলিউশন, আমি বা সিঙ্গল সেল থেকে এই যে কমপ্লেক্স হিউম্যান বিংয়ে যে এভলিউশনটা হয়েছে, যে বিবর্ধনটা, যে বিকাশটা, যে ক্রমবিকাশটা হয়েছে, সেটা কিন্তু অটোমেটিক, অটো পাইলট মোডে হয়েছে, সাবকনশিয়াস লেভেলে হয়েছে। কিন্তু স্পিরিচুয়াল এভলিউশনটা আলাদা। ওই সিঙ্গল সেল, একক একটা কোষ থেকে যেই মানব যোনি, এবং তার মধ্যে অ্যানিমাল টু হিউম্যান, পশু থেকে মানব যোনি, এইটা কিন্তু একেবারেই কন্ট্রোলের বাইরে, সেট করা আছে, সেইভাবে হয়ে গেছে। কিন্তু মানব জাতি থেকে যে আমাদের নেক্সট লেভেল অফ এভলিউশন, যেটাকে শ্রী অরবিন্দ বলছেন সুপারম্যান, সেটা কিন্তু আর অটো মোডে হবে না। সেটা কিন্তু একটা সচেতনভাবে, জাগ্রতভাবে, কনসিয়াসভাবে মানব জাতির মধ্যে একটা প্রেরণা জাগ্রত হবে, একটা অ্যাসপিরেশন আসবে, একটা প্রেরণা, একটা তাড়না, একটা আকাঙ্ক্ষা আসবে, জাগ্রত হবে, তার মাধ্যমে হবে। যে কারণে এই ফ্রি উইল আর ডেস্টিনির এত বড় বিবাদ চলেই আসছে যুগ যুগ ধরে।
অ্যানিমাল টু হিউম্যান লেভেল অবধি হচ্ছে ডেস্টিনি। হিউম্যান থেকে এবার যখন নেক্সট লেভেল অফ এভলিউশনে যাওয়া হবে, দ্যাট ইজ ফ্রি উইল। অ্যানিমাল থেকে হিউম্যান অবধি দের ইজ নো ফ্রি উইল। এবং আমরা যারা হিউম্যান লেভেলে সীমাবদ্ধ থাকতে চাই, আসলে থাকতে চাই না, কিন্তু এমনভাবেই আমাদের মানসিকতাটা কন্ডিশনড হয়ে আছে যে আমরা এর বাইরে আর কিছু ভাবতে পারছি না, আমাদের জন্য কিন্তু দের ইজ নো ফ্রি উইল। ফ্রি উইলটা তখনই এক্সারসাইজড হবে যখন আমরা সঞ্চার চাইব, অবস্থান্তর চাইব, রূপান্তর চাইব, উত্তরণ চাইব। এই কারণে এই মার্স ইন স্করপিও, এই যে অগ্নি জলের মধ্যে লুকিয়ে আছে, আপম নাপাত আমরা আলোচনা করেছি, এই অগ্নি হচ্ছে তপস্যা। মঙ্গল তপস্যার গ্রহ। অ্যাকশন। হোয়াট ইজ দ্য অ্যাকশন? আসল অ্যাকশনটা কি? আসল অ্যাকশন হচ্ছে লিমিটেড এক্সিস্টেন্স থেকে আনলিমিটেডের মধ্যে সঞ্চারিত হওয়া, উত্তরণ। সীমার মাঝে অসীম তুমি, বলেছেন কবিগুরু। এবার এই যে আমরা হায়ার লেভেলে যাব, নেক্সট লেভেলে যাব, গ্রহরা যেরকম সঞ্চারিত হচ্ছে, সঞ্চার হচ্ছে গ্রহর, এই নেক্সট লেভেলে যাওয়ার জন্য একটা এভলিউশনারি কনসিয়াসনেস ফোর্স মানব জাতিকে তার নিম্ন স্তরের পাশবিক প্রকৃতি থেকে হায়ার লেভেলে নিয়ে যাবে, যে কারণে পশুপতিনাথ ক্ষেত্র যেটা, সেখানে পশু প্রবৃত্তিকে দেবাদিদেব মহাদেব ধ্বংস করেন। তো এই যে মঙ্গল, বৃশ্চিক রাশিতে যখন মঙ্গল থাকে, মঙ্গল তখন সেই এভলিউশনারি কনসিয়াসনেসের ফোর্স, সেই রূপান্তরকারী, সেই অবস্থান্তর প্রাপ্ত হওয়ার যে শক্তি, যে চেতনা, সেটাই হচ্ছে মঙ্গল। যে মঙ্গল আমাদের অ্যানিমাল নেচার থেকে হায়ার ডিভাইন নেচারে নিয়ে যাবে। এখন উদ্ভিদ জগৎ আর পশু পাখির জগতে, প্লান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফে যেটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের যে এভলিউশনটা, তাদের যে অস্তিত্বটা, সেটা কিন্তু পূর্ণতা লাভ করেছে। দে আর পারফেক্ট ইন দেয়ার ওন নেচার। তাদের মধ্যে কোনো ইমপারফেকশন নেই। তারা অ্যানিমালসরা, বার্ডসরা ইনস্টিংক্ট ড্রিভেন, একদম সেট সফটওয়্যার আছে, শরীর হার্ডওয়্যার, তার মধ্যে সেট সফটওয়্যার, সেট ইনস্ট্রাকশন, প্রোগ্রামিংটা একদম কমপ্লিট। প্রোগ্রাম করা আছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রামিং অনুযায়ী চলবে। গরু ছাগল কোনোদিন বিরিয়ানি চপ খাবে না, আর বাঘ আর সিংহ কোনোদিন পায়েস আর পান্তুয়া খাবে না। এমনভাবেই প্রোগ্রামিংটা করা। মানব জাতি যদিও এই উদ্ভিদ জগৎ আর পশু পাখি জগতের সব সদস্যদের থেকে, যদিও মানব জাতি ইনফাইনাইটলি গ্রেটার, কিন্তু মানব জাতির এই মানব যোনিটা পূর্ণতা প্রাপ্ত হয়নি। মানব যোনির মধ্যে ওই প্রোগ্রামিংয়ের, ওই হার্ডওয়্যার সফটওয়্যার আর প্রোগ্রামিংয়ের যে অ্যালগোরিদমটা, যে কনফিগারেশনটা করা আছে,
সেটা একটা ওপেন কনফিগারেশন। এখানে মানব জাতির মধ্যে যে ইগোটা আছে, ইগো মানে আমিত্ব, নিজের সম্বন্ধে সচেতন হওয়ার যে বোধটা, এই ইগোর যে লিমিটেশনটা, যে ইগো হচ্ছে মঙ্গলের লিমিটেশন, নেগেটিভিটি এইটাই যে আই এম দ্য সুপ্রিম বিং, আহম ব্রহ্মাস্মি, গত ভিডিওতে আলোচনা করেছি। এই যে লিমিটেশনটা হয়ে গেল যে আমার আর এর বাইরে কিছু করার নেই, আমার জন্য আর কোনো সঞ্চার নেই, আর কোনো ট্রানজিট নেই, এই রকম মঙ্গলের জন্য ম্যান ইজ নট আ ট্রানজিশনাল বিং, ম্যানস জার্নি হ্যাজ এন্ডেড, ইজ কমপ্লিট, সেটা কিন্তু মিথ্যে, দ্যাট ইজ রং। মানব জাতিকে এই লিমিটেশন অফ ইগোকে অতিক্রম করে, ট্রান্সেন্ড করে একটা হায়ার ডিভাইন কনসিয়াসনেসের সঙ্গে সংযুক্ত হতে হবে। দ্যাট ইজ দ্য এম অফ হিউম্যান লাইফ, যেটা নিয়ে ঋষি অরবিন্দ বই লিখেছেন, দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন। বর্তমানে যে মানব জাতির অবস্থা, দ্য কারেন্ট হিউম্যান কন্ডিশন, এটা কিন্তু এই আমাদের বর্তমান যে অবস্থান, তাতে আমরা সীমিত অস্তিত্বর মধ্যে আছি। কি দিয়ে সীমিত? বাই আ ফ্লড কনসিয়াসনেস। আমাদের চেতনার অত্যন্ত ত্রুটিপূর্ণ আমাদের চেতনা, যেটাকে বলা হয় প্রবলেম সলভিং কনসিয়াসনেস। এবং এই যে ফ্লড কনসিয়াসনেস, এই যে ত্রুটিপূর্ণ দোষযুক্ত চেতনা, এই চেতনার পুরোপুরি কর্তৃত্ব, প্রভুত্ব করছে আমাদের ইগো, আমাদের মন আর আমাদের শারীরিক যে ভাইটাল ফোর্স। মঙ্গল যখন ওই অহম ব্রহ্মাস্মি ফ্লড এই যে কনসিয়াসনেসটা ডমিনেটেড বাই দ্য ইগো, এটা হচ্ছে টিপিক্যাল লোয়ার নেচার মঙ্গল, যেখানে নানান রকম ধ্বংসাত্মক কার্যকলাপ হয়ে থাকে, যার মাধ্যমে যে নেক্সট লেভেল, যে উত্তরণ, যে সঞ্চার, যে অবস্থান্তরের কথা শ্রী অরবিন্দ বলেছেন, সেখানে তিনি বলছেন যে সুপারম্যান বলছেন, কবিগুরুও বলেছেন, ওই দেখো মহামানব আসে। সুপারম্যান কিন্তু কোনো শুধুমাত্র যে সাধারণ বিস্তার, বৃদ্ধি, প্রসার তার বিষয় নয়, যেটা লোয়ার নেচারের বৃহস্পতি আমাদের প্রদান করে থাকে, যার থেকে আমাদের সাবধান হতে হবে। সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব, ওই আসন্ন বৃহস্পতির বক্রী হওয়া। এই যে একটা অ্যাগ্রেন্ডাইজড থিঙ্কিং মেন্টালিটি, এইখানে এই অ্যাগ্রেন্ডাইজড, অতিরঞ্জিত এক্সাজারেশনের যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু সুপারম্যান নয়, সেখানে কিন্তু পতন হয়। বিশেষ করে মঙ্গল বৃহস্পতির কানেকশনে, যেটা নিয়ে বারবার আমি আপনাদের সাবধান করছি, তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে বৃশ্চিকের মঙ্গলকে অ্যাক্টিভেট করবে, ট্রিগার করবে, সেখানে যেন আমাদের একটা অ্যাগ্রেন্ডাইজমেন্ট না হয়, আমরা যেন অতিরঞ্জিত হয়ে এই ইগো, মাইন্ড আর ভাইটাল ফোর্স যে আমাদের ফ্লড কনসিয়াসনেসকে ডমিনেট করছে, সেটা যেন না হয়। আমাদের এই যে নেক্সট লেভেল, মঙ্গলের সঠিক ভূমিকা, যেটা মঙ্গলের যেটা আইডিয়াল শ্রেষ্ঠ মঙ্গল যে এনার্জি, সেটা কিন্তু আমাদের এই অ্যানিমালিস্টিক পাশবিক যে প্রকৃতি, অ্যানিমালিস্টিক নেচার, যে লোয়ার নেচার, তার যে সীমা পরিসীমা, তার যে লিমিট, সেখান থেকে আমাদের নিক্ষেপ করবে।
মার্স এই জন্য সেনাপতি, এই জন্য যুদ্ধ করে, যোদ্ধা। যে মঙ্গল আমাদের অ্যাস্ট্রয়েড বেল্ট ক্রস করাবে, করে বৃহস্পতি আর শনির ক্ষেত্রে দ্য ডোমেইন অফ জুপিটার অ্যান্ড স্যাটার্ন আমাদের নিয়ে যাবে সেই একটা ক্রস ওভার করাবে ক্ষুদ্র থেকে বৃহতে। মঙ্গলের সমস্যা এটাই হয় যে মঙ্গল ওই যে অহম ব্রহ্মাস্মি আই এম গড হয়ে গেল, 95 বছরের বৃদ্ধা, 24 ঘন্টা যার সেবিকা আছে, সে বলে বেড়াচ্ছে যে আমি আমার সব কাজ করি। এই যে মঙ্গল যে মনে করছে যে আর কিছু দরকার নেই, নাথিং এলস ইজ রিকোয়ার্ড, আমি পূর্ণতা প্রাপ্ত হয়েছি, যার উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্যই হচ্ছে পূর্ণতা, সে একদম যাত্রার শুরুতেই ডিক্লেয়ার করে দিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে যে আমি পৌঁছে গেছি। এই মঙ্গল ডেঞ্জারাস, এই মঙ্গল ক্ষতিকারক, এই মঙ্গল এক্সপ্লোসিভ, বিস্ফোরক, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। কিন্তু এই ডিস্ট্রাকশন, এই বিস্ফোরণ, এই অ্যারোগেন্স, ইগো, অ্যাঙ্গার, এইসবের মাধ্যমেই লোয়ার নেচার থেকেই ধাপে 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 সিঁড়ি বেয়ে বেয়ে স্টেপ বাই স্টেপ এভলিউশন হবে, বিবর্ধন হবে, বিকাশ হবে, ক্রমবিকাশ হবে। এই জন্য অ্যাট জেরুসা ওয়ান যে দর্শক, সে সমালোচনা করছে না, তার চেতনা কোথায় আছে, তার বোধ তাকে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে, তারই সবচেয়ে বেশি প্রয়োজন। সে তো বলছে এত কথা ভালো লাগে না তো, কারণ তার তো সব কথা শোনা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। টিপিক্যালি সেই ফ্লড কনসিয়াসনেস ডমিনেটেড বাই দ্য ইগো অ্যান্ড দ্য মাইন্ড এখানে পরিষ্কার প্রস্ফুটিত হয়েছে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমি বারবার এই রাশিফলের একটা কটাক্ষ কেন করি? রাশিফলটাকে আমি বেবি উইথ দ্য বাথ ওয়াটার ফেলে দিচ্ছি না, এটা ইম্পর্টেন্ট। তাহলে তো আজকে আলোচনাই করবো না যে মঙ্গল তুলা থেকে বৃশ্চিকে যাচ্ছে, এই সঞ্চারের সঙ্গে আই হ্যাভ নাথিং টু ডু। তাহলে কিন্তু এই সঞ্চার, এই এক একটা গ্রহর রেগুলার বেসিসে প্রতিনিয়ত একটা নিয়মিত সঞ্চারের মাধ্যমে আমাদের মধ্যেও যেন এই সঞ্চার, এই অবস্থান্তর প্রাপ্তির জাগরণটা হয়। এটা একটা টুল, এটা একটা সাধনী। ওই টুল আর সাধনী নিয়ে বসে থাকলে হবে না। ওই টুল আর সাধনী দিয়ে আমাদের কার্যসিদ্ধি করতে হবে। যন্ত্র দিয়ে কি হবে? যন্ত্রটা তো ব্যবহার করতে হবে। সেই কারণে এই মঙ্গল যে ধ্বংসাত্মক হয়ে যায়, কারণ মঙ্গল লোয়ার নেচারকে গভর্ন করছে। আমাদের মূলাধার, আমাদের স্বাধিষ্ঠান, আমাদের মণিপুর চক্র টোটালি মার্স। এবং বৃশ্চিকের যে প্রতিহিংসা পরায়ণতা, বৃশ্চিকের মধ্যে যে রিভেঞ্জফুল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, মেন্টালিটি, সেটা তাকে শত সহস্র কোটি মাইল পিছিয়ে নিয়ে যাচ্ছে। যে এগিয়ে যাওয়া তাকে রেট্রোগ্রেড করে দিচ্ছে। তার ট্রানজিট হওয়ার জায়গায়, তার সঞ্চার হওয়ার জায়গায় তাকে বক্রি করে, চিরবক্রি করে রাখছে।
এই জন্য যত পাওয়ারফুল মার্স হোক না কেন, জন্মছকে আপনি মেষের মঙ্গল পান, বৃশ্চিকের মঙ্গল পান, মকরের মঙ্গল পান, সক্ষেত্রস্থ তুঙ্গস্থ, ফায়ার সাইনে মঙ্গল পান, মেষ সিংহ ধনু, লগ্ন থেকে দশমে মঙ্গল পান যেখানে মঙ্গল দিগ্বল প্রাপ্ত, প্রচণ্ড শক্তিশালী। সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গল তার ওই ফ্লড কনসিয়াসনেসের, মাইন্ড আর ইগোর ডমিনেন্সের একটা ঝলক দেখাবে। কারণ মানব জাতি এখনো সেই কনফিগারেশনের মধ্যে আছে যে কনফিগারেশনে ইগোর লিমিটেশনটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। আমরা এখনো এই কোয়াটি কিপ্যাড হয়ে আছি। সুতরাং কোয়াটি কিপ্যাড ফোনের এই ডিভাইসের যা যা বৈশিষ্ট্য সেটাই আমাদের মধ্যে দেখা যাবে, প্রকাশ পাবে, প্রকট হবে। কিন্তু আমাদের এই কিপ্যাড ফোন থেকে আইফোনে রূপান্তরিত হতে হবে, মেটামরফোসিস হতে হবে, এবং তার জন্য কিন্তু পাওয়ারটা যোগাবে মঙ্গলই। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমাদের বুঝতে হবে। যতদিন না আমরা বুঝছি ততদিন মঙ্গল আমাদের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং সবসময় যে জ্ঞান আমাদের কর্মকে খণ্ডন করে, সেই জ্ঞান শুনলেই মনে হবে এত কথা তো ভালো লাগে না। কিন্তু এই বক্তব্যকে কটাক্ষ করা নয়। উই মাস্ট নট ক্রিটিসাইজ দিস কমেন্ট, কারণ এদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এটা। তো এই 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। এই সময় আমাদের এই নিজেদের যে এভলিউশনারি চেঞ্জ, মন্ত্র সাধনার মাধ্যমে তো আমরা সেটাই করার চেষ্টা করছি। গরু, ছাগল, ছুঁচো, বেড়াল, কাক, ময়ূর, তোতা পাখি তো কথা বলতে পারে, ময়না তো কথা বলতে পারে, যা শুনবে তাই কপি করবে। কত তোতা ময়না আছে হরে কৃষ্ণ করে, জয়ন্তী মঙ্গলাকালী শুনলে সেটাকে পুনরাবৃত্তি রিপিট করে, কিন্তু সেটা রিপিট করে সেটা বলে কি তাদের কি কোনো পরিবর্তন হয়? তাদের কি কোনো ডিএনএ রিবুটিং হয় না। কারণ দে আর প্রোগ্রামড, দে আর ক্লোজড কনফিগারেশন। আমাদের কনফিগারেশন ইজ ওপেন কনফিগারেশন। এই জন্য মন্ত্র সাধনার মাধ্যমে আমাদের মধ্যে পরিবর্তন আসে, চেঞ্জেস আসে। কনসিয়াস লেভেলে আমরা তখন প্রবেশ করি। আমাদের অস্তিত্বটা কিন্তু সাবকনসিয়াস, অটোমেটিক, অটো পাইলট মোড। এটাকেই আমাদের ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। আমাদের কিপ্যাড ফোন থেকে আইফোনে পরিণত হতে হবে, এবং তার জন্য মঙ্গলই সহায়ক। মঙ্গল আমাদের সবচেয়ে বড় অন্তরায়, আর মঙ্গলই আমাদের সবচেয়ে বড় সহায়ক। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।